স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার খবরে বিস্তারিত। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ করে দেশকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। গুলশানে দলের যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। আগামী ৩০শে মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহীদ জিয়ার মৃত্যু দিবস ঘিরে ২৫শে মে থেকে ২রা জুন পর্যন্ত সারা দেশে আসে ৮ দিনের কর্মসূচির ঘোষণা। এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একেবারে জানিয়ে দিয়েছেন, এই কর্মসূচি পালন উপলক্ষে কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয় সে ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দেন বিএনপি মহাসচিব। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। ষষ্ঠ দিনেও নগর ভবনের সামনে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ করেন ইশরাকের হাজারো সমর্থক। এতে বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা ও কার্যক্রম। নগর ভবনের সামনে বানানো অস্থায়ী মঞ্চে গান আর স্লোগানে মাতিয়ে তোলা হয় পুরো এলাকা। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে টানা ষষ্ঠ দিনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তার সমর্থকরা। মঙ্গলবার সকাল 10টা থেকে নগর ভবনের সামনে সড়কে অবরোধ করেন তারা। মূল ফটকের সামনে অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান বাজানোর পাশাপাশি স্লোগানে মুখর করে তোলেন এলাকা। ঢাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ সিটির একাংশের কর্মকর্তা কর্মচারী ছাড়াও সাবেক কাউন্সিলর, বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিনভর রোদ বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা বলছেন, দ্রুত ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারীও এখানে একত্রতা গ্রহণ করছি ঢাকাবাসীর সাথে তার মেয়রের শপথ গ্রহণের দাবিতে। আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আন্দোলনের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করি। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না নামবে ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মাঠ ছাড়ব না। শপথ কেন হচ্ছে না, কেন লেন্ডিং করছে, এর প্রতিবাদে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যে পর্যন্ত ইশরাককে আমরা মেয়র কার্যালয়ে বসাতে না পারবো। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে অপসারণের দাবি জানান তারা। আমরা আসিফের পদক চাই, কোথায় দাবি আসিফ মাহমুদের পদক চাই। অনেক দুর্নীতি এই গত 7 মাসে এখানে হয়েছে, সেই সকল দুর্নীতি বের হয়ে আসবে। এই কারণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা নগর ভবনের দায়িত্ব থেকে দূরে রাখতে চাচ্ছে। বিক্ষোভ কর্মসূচির কারণে বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম। বিক্ষোভকারীদের অবস্থানের ফলে নগর ভবনের সামনের সড়ক ছাড়াও বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এদিকে সাভারের এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি বিচারাধীন। এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এই কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়াবার নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে হাইকোর্টের আদেশ আগামীকাল।
দুপুর 12:30টায় আলোচিত এই বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত জানাবেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। আজ 2 দফায় ত্রিপক্ষীয় শুনানি গ্রহণ করে হাইকোর্ট। এ সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা আবেদনের বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। অন্যদিকে রিটকারীর এই আবেদনের বৈধতা নেই দাবি করেন ইশরাকের আইনজীবীরা। একই সঙ্গে অযৌক্তিক রিটের মাধ্যমে আদালত ও আইনজীবীদের সময়ের অপচয় হয়েছে দাবি করে সেই বাবদ অর্থ আদায়ের নির্দেশনা ও খারিজ আদেশের আর্জি জানান ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। চট্টগ্রামে ডাক্তার শাহাদাত হোসেন মেয়র হিসেবে শপথ নিতে পারলে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ নিতে ইশরাক হোসেনের কী দোষ, এমন প্রশ্ন করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সকালে রাজধানী খিলক্ষেতে গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। হঠাৎ একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারলো? জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ও রেকর্ড করে প্রচার করা যাবে, তবে এজন্য নিতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি। এই সুযোগ বাস্তবায়নে এরই মধ্যে আদালত কক্ষে ক্যামেরা সহ সব প্রযুক্তি স্থাপন করেছে প্রসিকিউশন। এদিকে সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারও সরাসরি সম্প্রচার করতে রুল জারি করেছে হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিচার শুরুর পর থেকেই সারা দেশসহ বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বাস্তবতায় গেল বছর ট্রাইব্যুনাল আইন সংশোধন করে আদালতের অনুমতিতে আলোচিত মামলার শুনানির ধারণ ও সম্প্রচারণের বিধান যুক্ত করা হয়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ট্রাইব্যুনাল। ট্রায়ালের যে কোনো পর্ব অনুমতি নিয়ে সরাসরি কিংবা রেকর্ড করে প্রচার করা যাবে। অন্যদিকে ভিন্ন একটি মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর লাইভ সম্প্রচারের নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলাসমূহ যা উচ্চ আদালতে শুনানি হয় তা সরাসরি ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেছেন। 4 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবীরা জানান, ভারত, পাকিস্তান সহ অন্তত 21টি দেশের আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাধারণের দেখার সুযোগ রয়েছে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আলোচনা সমালোচনার পর জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এর আগে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকাকে। তাকে গ্রেপ্তারের পর থেকেই ওঠে সমালোচনার ঝড়। অবশেষে জামিনে মুক্ত হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বেলা 3:30টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে যাচাই বাছাই শেষে নুসরাতকে বুঝিয়ে দেওয়া হয় মায়ের কাছে। এর আগে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিন হয় নুসরাত ফারিয়ার। তার আইনজীবী জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় যে মামলা হয়েছে সে সময়ে ফারিয়া ছিলেন দেশের বাইরে। আদালত ন্যায় বিচার করেছে এবং একটি ইনোসেন্ট এবং দিস পারসন ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, তাকে অ্যারেস্ট করাটা হয়তো বা যুক্তিযুক্ত ছিল না এবং তাকে আজকে বেল সিকিউর করায় আমি মনে করি দ্য কোর্ট অ্যান্ড দ্য জাস্টিস সিস্টেম অফ বাংলাদেশ হ্যাজ ডান ইটস পার্ট। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা, এনসিপি সহ নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আসে তীব্র সমালোচনা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার যুগে প্রবেশ করল বাংলাদেশ। স্টারলিংকের এই যাত্রার মাধ্যমে দেশে আর ইন্টারনেট বন্ধ করার সুযোগ কারো হাতে নেই বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানানো হয়। জুলাই গণ-অভ্যুত্থান দমনে ছাত্র জনতার উপর নির্যাতনের পাশাপাশি আরও কিছু পন্থা নেয় তৎকালীন সরকার। এর মধ্যে অন্যতম ছিল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া। অভিযোগ রয়েছে একাধিকবার এভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সে সময় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে অন্তর্বর্তী সরকার ইন্টারনেটকে সবার অধিকার হিসেবে ঘোষণা দেয়। এরই মাঝে বাংলাদেশে ইন্টারনেট সেবায় যুক্ত হয় স্টারলিংক। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক যাত্রায় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের জগতে প্রবেশ করল বাংলাদেশ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে কেবল গণহত্যাই ঘটেনি, ব্যাপক হারে কমেছে বিদেশি বিনিয়োগ। ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাংলাদেশের যে ইন্টারনেট, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। এই ইন্টারনেটের একটা কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। এখন থেকে কেউ আর ইন্টারনেট বন্ধ করতে পারবে না জানিয়ে আইন পরিবর্তনের কথাও জানান। সেজন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আওয়ামী উদ্যোগ ছিল, সেখান থেকে আমরা সরে এসেছি। যে আমাদের সরকার ইন্টারনেট বন্ধ করবে না, এই আইন সংশোধন করে ইন্টারনেট বন্ধের সব ধরনের কলাকানুন বন্ধ করে দিতে পারবো। জানানো হয়, সরকার স্টারলিংককে নিয়ন্ত্রণ না করলেও সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না, এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি। এই সেবায় একজন গ্রাহক মাসপ্রতি ৬,০০০ ও ৪,৫০০ টাকায় পাবেন সর্বোচ্চ গতিসীমার ইন্টারনেট। তবে এই সেবা গ্রহণের শুরুতে এককালীন প্রায় ৪৭,০০০ টাকা খরচ করতে হবে গ্রাহককে। শেয়ারিং এর প্রশ্ন বিবেচনা রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে রাজধানী কাকরাইল মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি প্রতিষ্ঠানের শ্রমিকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, শ্রমিকদের সড়কে অবস্থান কর্মসূচি নিয়ে জানাবেন বিস্তারিত। আয়শাত, আপনি যেমনটা বলছিলেন, গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি কারখানার শ্রমিকরা কিন্তু বকেয়া বেতনের দাবিতে রাজধানী কাকরাইলের যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়টিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমার বাম পাশেই কিন্তু রয়েছে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনা সড়কটি। অর্থাৎ তারা যমুনার অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটি আসলে অবরোধ দিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে গত ঈদ উল ফিতর থেকেই কিন্তু আসলে গত ৩ মাস ধরে কিন্তু টিএনজেড গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ৮টি প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের বকেয়া বেতন, ঈদ বোনাস সহ যে পাওনাদি রয়েছে সেসব পাওনা তারা পাচ্ছেন না এবং সেই পাওনার দাবি আদায়ের জন্যই কিন্তু আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং টিএনজেড গ্রুপের যে 8টি প্রতিষ্ঠান রয়েছে সেই 8টি প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিকেরও অধিক হতে পারে এখানে ঠিক এই পরিমাণ শ্রমিক কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। নারী শ্রমিক, পুরুষ শ্রমিক সবাই কিন্তু এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি শ্রমিকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন, যদিও সেখান থেকে আসলে কোনো আশ্বাস তারা পাননি। তারা আশ্বাস না পেয়েই কিন্তু তারা এখানে ফিরে এসেছেন এবং ফিরে এসে তারা তাদের যে বকেয়া পাওনার যে দাবির বিষয়টি সেই দাবির বিষয়টি জানিয়ে যাচ্ছেন। একটু জানাবো যে আপনি নিশ্চয়ই জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, সেক্ষেত্রে কোরবানিরও একটি বিষয় আছে। এখানকার শ্রমিকরা যেটা বলছে আসলে যেহেতু কোরবানির যে বিষয়টি রয়েছে মানবিক দিক থেকে হলেও বিবেচনা করে হলে তাদের যে বকেয়া যে পাওনা সে পাওনা যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাদের পাওনা বুঝিয়ে দিলেই কিন্তু তারা আসলে তাদের কর্মস্থলে ফিরে যেতে চায়। এবং পাশাপাশি একটি দাবি জানিয়েছেন শ্রম অধিদপ্তরের যে মহাপরিচালক আছেন তিনি এসে যদি তাদের সঙ্গে কথা বলেন বা কোনো আশ্বাস দেন সেই ক্ষেত্রে তারা এখান থেকে ফিরে যেতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ কামরুল হাসান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, তার ছেলে সায়েম সোবাহান আনভীর সহ পরিবারের ৯ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তলবি নোটিসে ২৫ ও ২৬শে মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এদিকে তদবির বাণিজ্যের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ২ ব্যক্তিগত কর্মকর্তা সোমবার দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার কথা থাকলেও তারা যাননি। এ কারণে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন, জানিয়েছেন দুদক মহাপরিচালক।
ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাতের বিভিন্ন অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে এই গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের বেশ কয়েকজনের শেয়ার অ্যাকাউন্ট, বিদেশি সম্পদ জব্দ, নাগরিকত্ব গ্রহণের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবান, এমডি সায়েম সোবান আনভীর সহ পরিবারের 9 সদস্যকে আগামী 25 ও 26 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান মঙ্গলবার দুদকের তলবে হাজির হননি। মহাপরিচালক জানালেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তারা। যে দুজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে নির্ধারিত তারিখ ছিল, তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয়। এদিন 2 কোটি 63 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2 কোটি 63 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুজনের বিরুদ্ধে 12 সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল ডিবিসি সংবাদে। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।